গল্পের শুরুতেই দেখা যায় কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির স্যাম্পেল নিচ্ছিল, কারণ তারা সেই মাটি দিয়ে গবেষণা করবে। ঠিক সেই সময় তাদের ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে একটি ভয়ানক ঝড় আসার সম্ভাবনা রয়েছে। তাই তাদের দেরি না করে দ্রুত স্পেসশিপে ফিরে যেতে হবে। তাই সব সায়েন্টিস্টরাই একে একে স্পেসশিপে ফিরতে থাকে। শুধু একজন সায়েন্টিস্ট স্পেসশিপে ফিরতে পারে না, সে ঝড়ের কবলে পড়ে কোথাও হারিয়ে যায়। ওদিকে স্পেসশিপে ফিরে আসা সায়েন্টিস্টরা বহু চেষ্টা করেও তাকে খুঁজে পাচ্ছিল না, কোনো যোগাযোগও করতে পারছিল না। তারা ভাবে তার ওই সঙ্গী, যার নাম ছিল মার্ক, সে বোধহয় মারা গিয়েছে। তাই তারা ফিরে আসার জন্য পৃথিবীর দিকে রওনা দেয়। কিন্তু এর পরের দৃশ্যেই দেখা যায় মার্ক এখনও বেঁচে রয়েছে। সে দেখে তার স্যুটে কিছু ধারালো জিনিস ঢুকে গেছে, যেটা সে অনেক কষ্টে বার করে। তারপর হাঁটতে হাঁটতে পাশের একটি শেল্টারে গিয়ে পৌঁছায়, যেটা তারা সব সায়েন্টিস্টরা মিলে বানিয়েছিল। এখানে আর্টিফিশিয়ালভাবে পৃথিবীর মতনই মধ্যাকর্ষণ শক্তি আবহাওয়া তৈরি করা ছিল। শেল্টারের ভেতরে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তায় পড়ে, কারণ সে জানতো এরপর 4 বছর পরই নতুন প্রজেক্টের জন্য মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে। আর এই 4 বছর সে কি করে বেঁচে থাকবে, কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণ খাবার রয়েছে তা দিয়ে সে কোনোভাবে 4 বছর বেঁচে থাকতে পারবে না। তাকে এখন যেভাবেই হোক খাবারের ব্যবস্থা করতেই হবে। এরপর সে শেল্টারের মধ্যে থাকা কিছু কাঁচা আলু পায়। সে সিদ্ধান্ত নেয় এখানে সে আলু চাষ করবে, কিন্তু এর জন্য জল আর উর্বর মাটি সহ পৃথিবীর মতন আবহাওয়ারও প্রয়োজন আছে, যার কোনো অস্তিত্বই এই গ্রহে নেই। কিন্তু সে হার না মেনে চাষের জন্য প্রস্তুতি নিতে থাকে। সে প্লাস্টিক দিয়ে একটি জায়গা ঘিরে নিয়ে এখানে প্রয়োজন মতো আবহাওয়া আর্টিফিশিয়ালভাবে তৈরি করে। আর এবার তার জলের প্রয়োজন হয়, কিন্তু সেখানে চাষ করা যায় সেই পরিমাণে জল ছিল না, শুধুমাত্র 30টা মিটারের মতনই জল ছিল। কিন্তু সে জানতো জল কিভাবে বানাতে হয়। প্রয়োজনীয় সব উপকরণই তার কাছে মজুদ ছিল। সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে জ্বালিয়ে জল বানাতে চেষ্টা করে, এবং তার ফলে একটি ভয়ানক বিস্ফোরণ হয়। যদি মার্ক তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ ঠিকই নিয়েছিল, বিস্ফোরণ হয়েছিল কারণ মার্কের নিঃশ্বাস নেওয়ার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল। কিন্তু মার্ক এখানে হার না মেনে আবার চেষ্টা করে, এবং এবার সে সফল হয়। এখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু জলের সৃষ্টি হতে থাকে। চাষের জন্য যেটুকু জলের তার প্রয়োজন ছিল তা সে পেয়ে যায়। তার কয়েকদিনের মধ্যেই সেখানে গাছ অঙ্কুরিত শুরু হয়, আর মার্ক তা দেখে ভীষণ খুশি হয়। ওদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয়, এবং মার্কের নামে একটি কবরস্থানে সমাধিও বানানো হয়। এরপর হঠাৎ একদিন একটি অপারেটরের চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো কিছু সরঞ্জাম মঙ্গল গ্রহে যেখানে রাখা ছিল সেখান থেকে সরিয়ে আরেক জায়গায় রাখা হয়েছে। আসলে সেগুলো ছিল কিছু সোলার প্যানেল, যা মার্ক সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। সেই অপারেটর এই দৃশ্য দেখে সিনিয়রদের ডেকে দেখায়। তারা বুঝে যায় যে মার্ক এখনও বেঁচে আছে। এরপর সিনিয়র অফিসার বলে যে বেঁচে আছে জেনেও আমরা তাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তাকে বাঁচাতে আমরা এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগেই সে খিদে আর তেষ্টায় মারা যাবে, কারণ পৃথিবী থেকে সেখানে পৌঁছতে প্রায় কয়েক মাস সময় লেগে যাবে। আর মার্কের কাছে ততদিন বেঁচে থাকার মতন খাবার সংগ্রহ নেই। ইতিমধ্যে 70 দিন পার হয়ে যায়। মার্ক সেখানে একা রয়েছে। সে হিসেব করতে থাকে যে 4 বছর পর পৃথিবী থেকে যেই স্পেসশিপটি পাঠানো হবে তা মার্কের লোকেশন থেকে আরও 32 কিলোমিটার দূরে ল্যান্ড করবে। আর মার্ককে তার আগেই সেখানে পৌঁছতে হবে, এবং সেখানে পৌঁছতে তাকে প্রায় 50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যে গাড়িটি ছিল তাতে একদিনে বেশি দূর যেতে পারবে না। গাড়িটি সোলার পাওয়ার দ্বারা চলে, এবং ব্যাটারিও সোলার পাওয়ার দ্বারাই চার্জ হয়। ওদিকে পৃথিবীতে ততদিনে মার্কের কাছে খাবার পাঠানোর পরিকল্পনা করা হচ্ছিল, আর এই সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার জন্যে প্রায় 3 মাস সময় লাগবে। আর মহাকাশ যানটিকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে প্রায় 9 মাস সময় লাগবে, অর্থাৎ 1 বছর সময় লাগবে। ওদিকে মার্কের মঙ্গলে আরও 48 দিন কেটে যায়, এবং তার ফসল অনেকটা বড় হয়ে ওঠে। সে মোট 400টি আলুর চারা বানাতে সফল হয়, যে কিনা সে নিজেও ভাবতে পারেনি। মার্ক যতটা আশা করেছিল তার থেকে বেশি ফসল ফলাতে সফল হয়। এবারে সে সব আলু তুলে নেয়, এবং যে আলু ছোট ছিল সেগুলোকে আবার লাগিয়ে দেয়। কিন্তু শুধু আলু খেলে সে আর কতদিন বেঁচে থাকবে? মানুষের শরীরে চাহিদা মতন আহার না দিতে পারলে সে তো অসুস্থ হয়ে পড়বে। তাই সে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার মরিয়া হয়ে ওঠে, এবং সে এমন জায়গায় যায় যেখানে 1997 সালে পাঠানো পাথফাইন্ডার নামক যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল। মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে। সে জানতো এটা একটা অনেক পুরনো যন্ত্র, এবং এটার দ্বারা লো কোয়ালিটি ইমেজ ছাড়া আর কিছুই পাঠানো যাবে না। তাই সে পাথফাইন্ডারের ক্যামেরা অন করে, এবং তার সামনে 3টি কাগজে মেসেজ লিখে রাখে, এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো জবাব পাওয়ার। ওই 3টি কাগজের মধ্যে মাঝখানের কাগজে মার্ক লিখে রাখছিল, আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছচ্ছে? এবং দুপাশের কাগজে লেখা ছিল একটিতে হ্যাঁ, একটিতে না। কিছুক্ষণ পরেই পাথফাইন্ডারের ক্যামেরা হ্যাঁর দিকে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পাচ্ছিল। মার্ক এটা বুঝতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে। এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সাথে কথা বলে, কারণ পাথফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না।
এবার কোডের মাধ্যমে মার্ককে জানানো হয় তারা এখান থেকে মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার পাঠানোর ব্যবস্থা করছে। আর তারা মার্ককে এটাও জানায় যে তার ক্রু মেম্বারদের অর্থাৎ যেই সঙ্গীদের সাথে সে অভিযানে গিয়েছিল তারা তাদের মহাকাশযানেই রয়েছে এবং তারা এখনও পৃথিবীতে পৌঁছায়নি এবং তাদের জানানো হয়নি যে এখনও তুমি বেঁচে আছো। কিন্তু এবার নাসা থেকে মার্কের ক্রু মেম্বারদের জানানো হয় যে মার্ক এখনও জীবিত রয়েছে। এটা শুনে তারা অনেক খুশি হয়, সাথে কষ্টও পায়, কারণ তারা মার্ককেই সেখানে একা ফেলে এসেছিল। যাই হোক, এবার মার্ক অনেক খুশি। সে তার ক্যামেরায় চাষ করা আলুর ভিডিও রেকর্ড করে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন যেখানে মার্ক আলু চাষ করছিল সেখানে একটি বিস্ফোরণ হয়। তার সমস্ত আলুর ফসল নষ্ট হয়ে যায়, যার ফলে সেখানে দ্বিতীয়বার আলু চাষ করা সম্ভব ছিল না, কারণ শেল্টারে থাকা সমস্ত সামগ্রী ব্যবহার করে মার্ক যে পৃথিবীর মতো আবহাওয়া তৈরি করেছিল তা নষ্ট হয়ে যায়। এবার মার্ক হিসেব করে দেখে তার কাছে যে খাবার মতো যে পরিমাণ আলু ছিল তা খেয়ে সাহায্য আসা পর্যন্ত সে বেঁচে থাকতে পারবে না। নাসা থেকে মার্ককে জানানো হয় এখন থেকে তোমার যতটা সম্ভব কম খাবার খেয়ে খাবার বাঁচিয়ে রাখতে হবে বেশি দিন বেঁচে থাকার জন্য, কারণ এখান থেকে তোমার জন্য যে খাবার দাবার পাঠানো হচ্ছে তা পৌঁছানো পর্যন্ত তোমাকে যেভাবেই হোক বেঁচে থাকতে হবে। আর মার্কও ঠিক তাই করে। সে একদিনে 3 বেলা যে খাবার খেত তার একবেলার খাবার ভাগ করে সে 3 বেলা খেতে শুরু করে। আর ওদিকে পৃথিবী থেকে নাসা একটি স্পেসশিপও মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার নিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসশিপটি লঞ্চ করা মাত্রই কিছুটা উপরে গিয়েই ধ্বংস হয়ে যায়। এই কারণে সবাই আবার হতাশ হয়ে পড়ে, কারণ এবার আর মার্কের বাঁচানোর কোনো সম্ভাবনা ছিল না। এই খবর মার্ক জানতে পেরে সে একদম ভেঙে যায় এবং সে তার মা আর বাবাকে দেওয়ার জন্য নাসার কাছে একটি মেসেজ পাঠায়। সেখানে লেখা ছিল মার্কের মৃত্যুর জন্য তারা যেন কষ্ট না পায়, কারণ তার ছেলে তার কাজকে খুব ভালোবাসে এবং তার কাজে সে খুবই দক্ষ। সে যদি মারাও যায় তার মৃত্যুর পেছনে এক মহান উদ্দেশ্য থাকবে যা তার জীবনের থেকে অনেক বেশি মূল্যবান। তাই সে পরিস্থিতিতেও ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে। এত কিছুর পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয়। এরপর চীন সিদ্ধান্ত নেয় যে সে মার্কের সাহায্য করবে, কারণ চীনের স্পেসশিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। আর এর 28 দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আরেকবার স্পেসশিপ লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। ওদিকে রিচ নামে অ্যাস্ট্রোডাইনামিকে কাজ করা আরেকটি ছেলে হাজির হয়। সে মার্কের কাছে দ্রুত পৌঁছানোর সহজ পদ্ধতি বলে। সে বলে যে স্পেসশিপটা মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর দিকে আসছে সেটা যদি ফিরে না আসে পৃথিবীর চারপাশেই ঘুরতে থাকে, তাহলে সেই সময়ের মধ্যেই আমরা সেই স্পেসশিপটিতেই প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পৌঁছে দেব আর সিলিং শটের মাধ্যমে স্পেসশিপটিকে আবার মঙ্গল গ্রহের দিকে ঘুরিয়ে দেব। এই সিলিং শট কথার অর্থ হলো গ্র্যাভিটেশনাল পুল। তারা যে কোনো স্পেসশিপকে মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করে মহাকাশের যে কোনো দিকে ঘুরিয়ে গতিশীল করা যায়। রিচ এবার বলে তারা যখন আবার ঘুরে মঙ্গল গ্রহের দিকে যাবে এরা মঙ্গল গ্রহে যেন ল্যান্ড না করে, কারণ তাতে তাদের স্পেসশিপের ইন্ধন শেষ হয়ে যাবে আর তারা কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই মার্ককে একা একাই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে। এমইবি নামে একটি মহাকাশযান যেটা কিনা আগে থেকে মঙ্গল গ্রহে রাখা রয়েছে সেটা নিয়েই মার্ককে মঙ্গল গ্রহের বাইরে আসতে হবে, আর তখনই আমাদের স্পেসশিপ থেকে মার্ককে টেনে নেওয়া হবে। কিন্তু এটা শুনে যত সহজ মনে হচ্ছে বাস্তবে এতটাই সহজ নয়। রিচের এই প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না। তারা বলে একজনের জীবনের জন্য আমরা আরও 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবো না, কিন্তু এটাই একমাত্র উপায় ছিল মার্ককে বাঁচানোর জন্য। তবে এ কারণে যে স্পেসশিপটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দিকে প্রায় পৌঁছে গেছে তাদের মিশন আরও 533 দিন বেড়ে যাবে। এত কথার পরও অবশেষে নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটা করবে না, কারণ তারা মাত্র মার্কের জীবন বাঁচানোর জন্য তাদের 5 জন অ্যাস্ট্রোটকের জীবনের ঝুঁকি নিতে পারবে না। এদিকে মার্ক তার কাজে লেগে যায়। মার্কের টিম যে কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল জ্বর আসার জন্য, যেটা তারা কমপ্লিট করতে পারেনি, এখন মার্ক সেই কাজগুলি একের পর এক কমপ্লিট করতে থাকে। এদিকে রিস নামের সেই ছেলেটি সিঙ্গেল শটের মাধ্যমে মার্ককে বাঁচানোর কথা বলছিল আর নাসার কর্মীরা তার প্ল্যানকে রিজেক্ট করে দিয়েছিল। সে এবার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের সেই সঙ্গীদের পাঠিয়ে দেয় যে কিনা মহাকাশযানে পৃথিবীর দিকে ফিরছিল। এবার ওই 5 জন অ্যাস্ট্রোটক নাসার পারমিশন ছাড়াই মার্ককে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। নাসা কর্মীরা যখন এটা দেখে 5 জন অ্যাস্ট্রোনটের স্পেসশিপটি অন্যদিকে ঘুরে যাচ্ছে তখন তারা বুঝতে পারে এরা মার্ককে বাঁচানোর জন্যই যাচ্ছে। তাই এখন নাসা থেকেও মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার সেই স্পেসশিপে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই কাজের জন্য চায়না তার স্পেসশিপটি নাসাকে দিয়ে হেল্প করে। ওদিকে মার্ক সেই এমইবি নামে ছোট্ট স্পেসশিপটির দিকে এগোতে শুরু করে। সে জানে এই স্পেসশিপটি দিয়ে পৃথিবী পর্যন্ত কখনোই পৌঁছানো যাবে না, শুধু মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির শেষ সীমানা পর্যন্তই পৌঁছানো যাবে। সেই পর্যন্ত পৌঁছে হেমিসের দেখা পেলেই হবে। হেমিস হলো সেই স্পেসশিপটি যেটাতে মার্ক আর তার 5 জন সঙ্গীরা মঙ্গল গ্রহে এসেছিল। মার্ক এবার 90 দিন পর এমইবি নামে সেই মহাকাশযানটিতে পৌঁছায়। এরপর মার্ক দেখে সেই স্পেসশিপে যে পরিমাণ ফিউল ছিল
তা দিয়ে মধ্যাকর্ষণ শক্তির অর্ধেকটাও যাওয়া যাবে না। এবার মার্ক ওই মহাকাশযানের ওজন কমানোর জন্য ভেতর থেকে ভারী জিনিসপত্রগুলি বাইরে ফেলে দিতে থাকে, কারণ তাকে যে করেই হোক মঙ্গল গ্রহের বাইরে যেতে হবে। তা না হলে ওই 5 জন অ্যাস্ট্রোনট যদি ভুল করে মঙ্গল গ্রহে ল্যান্ড করে বসে, তাহলে তাদের সমস্ত সলিড ফিউল শেষ হয়ে যাবে, যার কারণে তারা আর কোনোদিন পৃথিবীতে পৌঁছতে পারবে না। তাই সে অসম্ভব ও বিপজ্জনক ঝুঁকি নেয় মহাকাশযানটি চালানোর জন্য। সারা বিশ্বের লোকের নজর এই মিশনের দিকেই ছিল। মার্ক তার স্পেসশিপটি নিয়ে মঙ্গল গ্রহ থেকে টেক অফ করে, আর এবার মার্কের স্পেসশিপটি উড়তে শুরু করে। মার্কের এই 5 জন সঙ্গী তাদের রেডিওর মাধ্যমে মার্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মার্কের স্পেসশিপটির অতিরিক্ত গতির কারণে যে চাপ সৃষ্টি হয় তাতে মার্ক অজ্ঞান হয়ে পড়ে। সেই কারণে ওই 5 জনের সাথে মার্কের যোগাযোগ হয় না। তবে কিছুক্ষণ পর যখন মার্কের জ্ঞান ফেরে, তখন তারা মার্কের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। এবার সবার মন খুশিতে ভরে যায়, কিন্তু এবার আরেকটি বিপদ দেখা দেয়। মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় যে সে তার সঠিক জায়গায় থামতে পারবে না। তাই মার্ক তখন বলে যে আমি জিরো গ্র্যাভিটিতে গিয়ে স্পেসশিপ থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমার স্যুটে একটি ফুটো করে প্রেসার তৈরি করে তোমাদের দিকে ধীরে ধীরে এগোতে যাচ্ছি। কিন্তু মার্কের ওই 5 জন সঙ্গী তাকে এই কাজ করতে নিষেধ করে, কারণ তাদের স্পেসশিপে প্রচণ্ড গতি রয়েছে। তাই তারা বোম ব্লাস্ট করে তাদের স্পেসশিপের একটা অংশ উড়িয়ে দেয়। এর ফলে তাদের স্পেসশিপের গতি কমে যায়, আর এবার তারা সচক্ষে দেখতে পায় মার্ক তাদের দিকে একটু একটু করে এগোতে থাকে। এরপর স্পেসশিপটির কমান্ডার ফ্লাইং জেটে বসে ভেসে ভেসে এগোতে থাকে। সে মার্কের দিকে এগোতে থাকে, কিন্তু ওই ফ্লাইং জেটে যেই পরিমাণ দড়ি দিয়ে বাঁধা ছিল, কিছু দূর যাওয়ার পর সেই দড়ি শেষ হয়ে যায়, আর এবার মার্কের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু মার্ক এখন সেই কাজটি করতে যাচ্ছিল যেটা সে একটু আগে বলেছিল। সে তার স্যুটটি ফুটো করে ফেলে এবং স্পেসশিপ থেকে বেরিয়ে যায়। এরপর হাওয়ার প্রেসার করে কমান্ডারের দিকে এগোতে থাকে। এরপর যখন মার্ক কমান্ডারের হাত ধরে, তখন তার হাত ফসকে মার্ক অনেক দূরে চলে যায়। কিন্তু যে দড়ি দিয়ে কমান্ডার বাঁধা ছিল, সেই দড়িটা মার্ক ধরে ফেলে। আর এবার মার্ক পুরনো সাথী এবং তার পুরনো স্পেসশিপে পৌঁছতে সক্ষম হয়ে যায়, যে স্পেসশিপে তারা মঙ্গল গ্রহে এসেছিল। এরপর মার্ক পৃথিবীতে এসে অ্যাস্ট্রোনটদের ইন্সপেক্টর হয়ে যায়। এখানেই সমাপ্ত হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।